আমরা আজকে আলোচনা করব ইকোনমিক অ্যাক্টিভিটিজ বা অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কাকে বলে এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ? না, মানুষ যেদিন থেকে জন্মগ্রহণ করেছে বা সেই আদিম সংগ্রহকারী মানুষ তার সেই পর্ব অতিক্রম করে যখন পরবর্তী পর্যায়ে উপনীত হয়, সেই থেকেই মানুষ কি করেছে না নানান ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে নিজেকে যুক্ত করেছে। নিজেদের জীবনযাপনের জন্যে, ভরণ পোষণের জন্যে এবং সার্বিক উন্নয়নের জন্যে মানুষ নানাভাবে নানান ধরনের কাজকর্ম করে। এই যে আমরা দেখি মানুষ কৃষিকাজ, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ শিল্পে কাজ করে, চাকরি বাকরি করে, কেউ গবেষণা করে, এগুলো কেউ পশুপালন করে, এগুলো সমস্ত কিন্তু এই ইকোনমিক অ্যাক্টিভিটিজ বা অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যেই পড়ে। তো এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানুষের শুরু হয়েছে সেই অনেক আগে থেকে, তার একটি বিবর্তনের ইতিহাসও রয়েছে। হঠাৎ করে তো মানুষ কৃষিকাজ করেনি, শিল্প উৎপাদন করেনি। বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে মানুষ বিবর্তিত হতে হতে আজকে এরকম জায়গায় উপনীত হয়েছে। এখন বিভিন্ন ধরনেরই কাজের সাথে মানুষ যুক্ত। তো প্রথমেই আমি তোমাদের বইয়ের ভাষাতেই বলি যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে। না, অর্থনীতি ও সম্পদ উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে অগণিত কাজে অংশগ্রহণ করে এবং যে কাজের ওপর নির্ভর করলে কি হয় না মানুষের আয় হয়, মানুষ জীবিকা নির্বাহ করতে পারে, আর্থসামাজিক দায় দায়িত্ব পালনে সক্ষম হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে পারে, সেই কর্মকাণ্ডকেই আমরা অর্থনৈতিক কাজকর্ম বলবো। তাহলে বোঝা গেল অর্থনৈতিক ক্রিয়াকলাপ কি, অর্থাৎ প্রধানত অর্থনৈতিক উদ্দেশ্যে এবং জীবনযাপনের উদ্দেশ্যে মানুষ যে বিভিন্ন ধরনের কাজকর্ম করে সে তাকেই আমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলি। তো এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর বিবর্তনের বেশ কতগুলো পর্যায় রয়েছে। একেবারে মানুষ প্রথমে সংগ্রাহক মানুষ হিসাবে প্রকৃতিতে বসবাস করত। কোনো ধরনের উন্নয়নমূলক বা অর্থনীতিকে ভেবে কোনো ক্রিয়াকলাপ মানুষ কিন্তু প্রথম অবস্থায় করেনি। আদিম অবস্থায় কেবলমাত্র বনে অরণ্যে ঘুরে ফিরে তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করত, যা পেত তাই খেত, সেভাবেই তারা জীবনযাপন করত। কিন্তু তার ঠিক পর থেকেই মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ধারণা তৈরি হয়েছে এবং মানুষ নানান ধরনের কাজকর্ম করতে শুরু করেছে। একেবারে প্রথম পর্যায়ে যদি আমরা বলি, কি বলবো তাকে না উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ। অর্থাৎ এতদিন মানুষ বনে বাজারে ঘুরত, এরপরে এই প্রথম পর্যায়ে মানুষ কি শিখল না বিভিন্ন উদ্ভিদ এবং শান্ত স্বভাবের যে সমস্ত প্রাণী সেগুলোকে তারা পালন করলো। বিভিন্ন গৃহপালিত পশু তাদের দ্বারা পালিত হলো, বিভিন্ন শান্ত স্বভাবের যে পশু রয়েছে তাদেরকে তারা প্রতিপালন করলো এবং অল্প করে হলেও উদ্ভিদের তারা পরিচর্যা করলো। একেবারে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কি হলো না দ্বিতীয় পর্যায় হচ্ছে কৃষি বিপ্লবের পর্যায়। অর্থাৎ মানুষ প্রধানত কৃষিকাজ, পশুপালন, মৎস্য আহরণ এই ধরনের কর্মের সাথে নিজেদের যুক্ত করলো। স্থায়ীভাবে মানুষ বসবাস করলো এবং মানুষ প্রধানত কৃষিকাজ শুরু করলো এবং কৃষির সাথে সংযুক্ত যেগুলো পশুপালন করলো। এর আগে তারা গৃহপালিত অল্প স্বল্প বাড়িতে পশুপালন করত, এবার তারা বৃহৎ আকারে কৃষি আকারে পশুপালন করলো। এটাকে আমরা দ্বিতীয় পর্যায় বলতে পারি মানুষের অর্থনৈতিক বিবর্তনের। 3 নম্বর পর্যায় কি না শিল্প বিপ্লব পর্যায়। অর্থাৎ এই যে বিভিন্ন কৃষিজাত সামগ্রী মানুষ উৎপাদন করলো, তা থেকে নানান ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষ বিভিন্ন শিল্প স্থাপন করলো। অর্থাৎ মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
কৃষি থেকে শিল্পের দিকে স্থানান্তরিত হলো। চতুর্থ পর্যায় কি না, যখন কৃষি ডেভেলপ করে গেল তখন এই কৃষিজাত সামগ্রীগুলো ব্যবসা বাণিজ্যের জন্যে বাজারে তারা বিক্রি করলো এবং সমসাময়িক সময়ে এই শিল্প ব্যবসা বাণিজ্য এই সমস্ত কাজের জন্য নানান পরিষেবা ক্ষেত্রগুলো গড়ে উঠলো। অর্থাৎ মানুষের কাজকর্ম কৃষি ছাড়িয়ে, শিল্প ছাড়িয়ে নানান ধরনের পরিষেবামূলক কাজকর্মে, প্রধানত ব্যবসা বাণিজ্য ভিত্তিক নানান ক্রিয়াকলাপের সাথে বহু মানুষ যুক্ত হলো। এইভাবে মানুষের অর্থনৈতিক কাজকর্ম কিন্তু ধীরে ধীরে তার ব্যাপ্তি বাড়তে শুরু করলো। এরপরে কি না, পঞ্চম পর্যায় নব্য পরিষেবা। নব্য পরিষেবা আমি আলোচনা করব এগুলো পরে। অর্থাৎ এই পর্যায়ে কৃষি এবং শিল্পকে সঠিকভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন তথ্য প্রযুক্তি, বিভিন্ন প্রযুক্তিগত যে বিবর্তনগুলো, বিপ্লবগুলো ঘটলো, যার ফলে শিল্পের আরও উন্নতি করা যায়। কৃষিক্ষেত্রে নানান ধরনের কৃষি যন্ত্রপাতি মাধ্যমে কৃষি উৎপাদনকে আরও বাড়ানো যায়। অর্থাৎ এই ধরনের কাজকর্মের পরিমাণ বাড়লো এবং তারও পরে আরও বিবর্তন হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাই কি না, ষষ্ঠ পর্যায়ের না জ্ঞানভিত্তিক অত্যাধুনিক কাজ, এই গবেষণা, বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, মানে উচ্চ গবেষণামূলক আজকে রিমোট সেন্সিং, জিআইএস, এই নানান ধরনের যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই, এগুলোকে আমরা কি বলবো না, ষষ্ঠ পর্যায়ের অর্থনৈতিক কাজকর্ম বলবো। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, অর্থনৈতিক কাজকর্ম সেই মানুষ, আদি সংগ্রাহক মানুষের পর থেকে একেবারে প্রথমে মানুষ গৃহপালিত কিছু সামান্য অল্প স্বল্প পশু পালন করলো বাড়িতে, তারপর থেকে ব্যাপক অর্থে তারা কৃষিকাজ করলো, পশুপালন করলো, মৎস্য চাষ করলো, তারপর থেকে শিল্প স্থাপিত হলো, শিল্প স্থাপনের ফলে ব্যবসা বাণিজ্য গড়ে উঠলো, তারপরে ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্টের জন্য, কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রযুক্তিগত কাজকর্মের প্রভাব বাড়লো এবং তারও পরে এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য নানান ধরনের গবেষণা ভিত্তিক কাজকর্ম হচ্ছে। এইভাবে কিন্তু মানুষ তার অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো সম্পাদন করছে। তো যাই হোক, আমরা এই ধরনের এই যে বিবর্তন দেখালাম, এগুলোকে খুব সহজভাবে কতকগুলো ভাগে ভাগ করে আমরা পড়ব এবং সেভাবেই আমাদের পড়তে হবে। একেবারে এই টোটাল কাজগুলোকে কতকগুলো 5টি ভাগে আমরা বিভক্ত করব। কি কি সেই 5টি ভাগ না, একেবারে প্রথম হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিজ বা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। একেবারে প্রথম পর্যায় কাকে বলে না, মানুষ একেবারে প্রাথমিকভাবে প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণের মাধ্যমে যে ধরনের কর্মকাণ্ড করে থাকেন তাকেই আমরা বলবো প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ। অর্থাৎ কৃষিকাজ, পশুপালন, মৎস্য আহরণ, খনিজ সম্পদ আহরণ, বনজ সম্পদ আহরণ, এগুলোকে আমরা কি বলবো না, প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ। এগুলো দেখো, এগুলো আমরা একেবারে সরাসরি প্রকৃতি থেকে প্রাথমিকভাবে এই কাজগুলো করি। এই কাজগুলো করার পরে কিন্তু অন্যান্য কাজকর্ম আমরা আলোচনা করব, গড়ে উঠবে। এগুলোকে আমরা প্রাইমারি অ্যাক্টিভিটিজ বা প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ বলি। আর এই কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে আমরা প্রাইমারি ওয়ার্কার বা প্রাথমিক শ্রেণীর কর্মে নিযুক্ত কর্মী, বা আমরা এদেরকে কি বলি, রেড কালার ওয়ার্কার। মনে রাখবে এটা, রেড কালার ওয়ার্কার, যারা প্রাথমিক শ্রেণীর কাজকর্মের সাথে যুক্ত থাকেন। অর্থাৎ কৃষক, মৎস্যজীবী, পশুপালক, এদেরকে আমরা প্রাইমারি অ্যাক্টিভেটর বা প্রাথমিক শ্রেণীর কর্মী আমরা বলতে পারি। তাহলে এই প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপের কতগুলো স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, খুব সহজ না। কি না, উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ প্রক্রিয়া দিয়ে মানুষের প্রাথমিক ক্ষেত্রের কার্যাবলীর উদ্ভব হয়। একেবারে মানুষ প্রাথমিকভাবে, আমি প্রথম পর্যায়ে বলেছি
যে মানুষ প্রথমে গৃহপালিত, গ্রামের দিকে দেখবে কিছু গরু ছাগল বাড়িতে প্রতিপালন করে, অল্প স্বল্প, ব্যাপক হারে নয়, কিন্তু এর মধ্য দিয়েই মানুষ কিন্তু এই ধরনের প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপের সাথে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর, এই কার্যাবলী দিয়ে মানুষের প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান, মানুষের যে প্রাথমিক চাহিদা, মানুষ দুটো খাবে, পেট ভরে খাবে, তার কি চাই, ভাত চাই বা রুটি চাই, তাই ধান বা গম উৎপাদন করছেন। বস্ত্র, কিছু পোশাক চাই, তুলো চাষ করছেন, সেখান থেকে পোশাক তৈরি হবে, অর্থাৎ তুলো চাষটা তো আগে করতে হবে। বা বাসস্থান, মানুষ গ্রামের দিকে একেবারে প্রাথমিক পর্যায়ে সেই প্রাকৃতিক নানান সম্পদ আহরণ করে গাছের ডাল মাটি দিয়ে ছোট ছোট বাড়ি বানিয়ে বাসস্থান তৈরি করেছেন। অর্থাৎ প্রাথমিকভাবে মৌলিক চাহিদা মেটানোর জন্য মানুষ এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন। তারপর কি 3 নম্বর, অর্থনৈতিক কার্যাবলীর বিবর্তনে মানুষ এই পেশাগুলির সাথে প্রথম যুক্ত হয়। আমি আগেই বলেছি একেবারে প্রথম মানুষ এই কাজগুলোই করেছেন, আমি বিবর্তনেও আলোচনা করেছি। তারপর কি, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী প্রায় সম্পূর্ণভাবে পরিবেশ নির্ভর। এই যে কৃষি বা বনজ সম্পদ আহরণ বা মৎস্য আহরণ, এগুলো কিন্তু প্রকৃতি নির্ভর, খুব একটা কৃত্রিমভাবে আমরা এগুলো করতে পারি না। নেক্সট কি, এই ধরনের কার্যাবলীতে কায়িক শ্রমের প্রাধান্য বেশি, অর্থাৎ মানুষ তার শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে পেশি শক্তির বিনিময়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো বেশি করেন। এখানে যান্ত্রিকীকরণের প্রভাব অপেক্ষাকৃত কম, যদিও বর্তমানে আমরা কৃষিক্ষেত্রে বা মৎস্য আহরণের ক্ষেত্রে যান্ত্রিকীকরণের প্রভাব লক্ষ্য করি, তবুও বৈশিষ্ট্যগত দিক থেকে এখনও বলা যায় প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ অনেকটা মানুষের শ্রম নির্ভর। তারপর এই সকল কার্যাবলীর মধ্য দিয়ে এই ধরনের কার্যাবলীতে মানুষের আয় কম হয়, অর্থাৎ প্রাথমিক শ্রেণীর যে ক্রিয়াকলাপ মানুষের শ্রম বেশি লাগে, প্রধানত জীবন জীবিকার জন্য প্রাথমিকভাবে করে থাকেন, তো এখানে বাণিজ্যিককরণ অপেক্ষাকৃত কম, ফলে মানুষের আর্থিক আয় কম হয়। নেক্সট কি না, বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুন্নত অঞ্চলে এই ধরনের ক্রিয়াকলাপ অপেক্ষাকৃত বেশি দেখা যায়। যেখানে যে সমস্ত জায়গাগুলো স্বল্পোন্নত, দেখবে গ্রামের দিকে বেশি প্রাইমারি অ্যাক্টিভিটিস দেখতে পাই আমরা শহরাঞ্চলে চলে এলে এর পরের ক্রিয়াকলাপগুলো শিল্প ব্যবসা বাণিজ্য এই সমস্ত জিনিস বেশি দেখতে পাই, কিন্তু গ্রামের দিকে আমরা বেশি কিন্তু চাষবাস বা মৎস্য আহরণ পশুপালন এই ঘটনাগুলো এই ধরনের কাজগুলো গ্রামে বেশি। অর্থাৎ যে সমস্ত জায়গায় প্রযুক্তিগত উন্নয়ন কম হয়েছে সেখানেই প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ আমরা বেশি দেখতে পাবো। মোটামুটি এগুলো কি গেল প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য। এরপরে কি আছে না, দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ, সেকেন্ডারি অ্যাক্টিভিটিজ। এটা কি না, এই প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে যে ধরনের ক্রিয়াকলাপ গড়ে ওঠে, অর্থাৎ এই প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপে কৃষি হচ্ছে, পশুপালন হচ্ছে, মৎস্য আহরণ হচ্ছে, এইগুলোকে কেন্দ্র করে এই উৎপাদনের ভিত্তিতে কিছু উন্নত ধরনের ক্রিয়াকলাপ গড়ে উঠবে, সেগুলোকে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভিটিজ বা দ্বিতীয় শ্রেণীর ক্রিয়া। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কাজ কাকে বলে? প্রাথমিক ক্ষেত্রের উৎপন্ন ও প্রাপ্ত সম্পদের ওপর ভিত্তি করে ব্যবহার উপযোগী শিল্পজাত পণ্য উৎপাদনের কাজকেই দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ বলে। আমি যা বললাম, অর্থাৎ কৃষি উৎপাদন, পশুপালনের ফলে যে প্রাথমিক উৎপাদন বা বনজ সম্পদের উপর নির্ভর করে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো গড়ে ওঠে। অর্থাৎ সমস্ত প্রকার ইন্ডাস্ট্রি শিল্প এই দ্বিতীয় শ্রেণীর কাজকর্মের অন্তর্ভুক্ত। অর্থাৎ কৃষি হচ্ছে, সেই কৃষিজ ফসলের উপর নির্ভর করেই গড়ে উঠছে কি না কৃষিজাত শিল্প। এই যেমন কার্পাস বস্ত্র বয়ন শিল্প, তুলো চাষ হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি, তার উপর নির্ভর করে গড়ে উঠল কার্পাস বস্ত্র বয়ন শিল্প। চিনি শিল্প, ইক্ষু চাষ হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি, তার উপর নির্ভর করে গড়ে উঠছে চিনি শিল্প।
এই ধরনের বিভিন্ন ধরনের কাষ্ঠশিল্প, মৎস্যকেন্দ্রিক বিভিন্ন ধরনের শিল্প, এগুলো সবই কিন্তু কি না সেকেন্ডারি অ্যাক্টিভিটিজ। আর এই সেকেন্ডারি অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত যে সমস্ত কর্মী রয়েছেন তাদেরকে আমরা কি বলবো না ব্লু কালার ওয়ার্কার, অর্থাৎ এই পেশায় নিযুক্ত মানুষকে নীল বর্ণের মানুষ বা নীল বর্ণের কর্মী আমরা বলে থাকি। আচ্ছা, এর কি বৈশিষ্ট্য না এই স্তরের কার্যে যন্ত্রের ব্যবহার খুব বাড়ে, স্বাভাবিক কারণে প্রাথমিক শ্রেণীর উৎপাদিত সামগ্রীগুলোকে যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াকরণের ফলে শিল্প উৎপাদন হয়, অর্থাৎ যন্ত্রের পরিমাণ এখানে বেশি, যন্ত্রের ব্যবহার এখানে বেশি। নেক্সট কি না দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কাজে ভোগ্যপণ্য উৎপাদিত হয় এবং মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে, অর্থাৎ আমরা আমাদের যে সমস্ত প্রাইমারি কাজকর্মের মাধ্যমে প্রাথমিক শ্রেণীর কাজকর্মের মাধ্যমে যে খাদ্যদ্রব্য বা বিভিন্ন বনজ সম্পদ আহরণ করি সেগুলোকে আমরা আমাদের ব্যবহারের জন্য, আমাদের উন্নতভাবে সেগুলোকে ব্যবহারের জন্য আমরা তার প্রক্রিয়াকরণ করে থাকি এই দ্বিতীয় শ্রেণীর কাজকর্মের মাধ্যমে। তারপর কি না দ্বিতীয় এই প্রকার অর্থনৈতিক কাজে সম্পদের মূল্যমান বৃদ্ধি পায়। আমি বললাম সম্পদের মূল্যমান অর্থাৎ তার যে সম্পদীয় কার্যক্ষমতা সেটা আমরা বাড়াতে পারি। তারপর কি না দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিকে নির্ভর, যেটা কিন্তু প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপে ছিল না। সেখানে অনেক অদক্ষ শ্রমিক কাজ করে আর প্রযুক্তির প্রভাব তো কমই ছিল। এখানে কিন্তু দক্ষ শ্রমিক এবং উন্নত প্রযুক্তির প্রভাব রয়েছে এই ধরনের কাজকর্মের সাথে। তারপর কি না দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কাজে জড়শক্তির প্রয়োজন খুব বেশি হয়, অর্থাৎ বিভিন্ন খনিজ সম্পদ, জড়শক্তি, যা থেকে আমরা প্রক্রিয়াকরণ করি। তারপর কি এই ধরনের অর্থনৈতিক কাজের কারণে নগর সভ্যতার শহরের বিকাশ ঘটেছে। অ্যাকচুয়ালি দেখো প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ গ্রাম নির্ভর, গ্রামীণ সভ্যতা নির্ভর, এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ কিন্তু শহুরে সভ্যতা নির্ভর, নগর সভ্যতা কেন্দ্রিক। তাহলে এগুলো মোটামুটি গেল কি না দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ সমস্ত প্রকার শিল্পোৎপাদন ছোট বড় মাঝারি এগুলো দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার আমরা আসছি কি না টার্সিয়ারি অ্যাক্টিভিটিস বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। না এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে ওঠার পরে সম্পর্কযুক্ত কিছু ক্রিয়াকলাপ গড়ে উঠবে, অর্থাৎ আমরা যেই শিল্প উৎপাদন করলাম এই উৎপাদিত সামগ্রীকে তো বিক্রি করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, তারপরে ব্যবসা বাণিজ্য বাজার এগুলো কিন্তু কি না এর পরের স্টেপ। আবার এগুলোকে ব্যবসা বাণিজ্য বা বাজারে এগুলোকে নিয়ে যাওয়ার জন্য রাস্তাঘাট চাই, যানবাহন চাই। এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো এবার গড়ে উঠবে এগুলোকেই আমরা তৃতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ বলবো। অর্থাৎ কী বলেছি না প্রাথমিক ও দ্বিতীয় ক্ষেত্রের সংযোগকারী পরিষেবামূলক কাজ বা যা প্রাথমিক ও দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে তাকে তৃতীয় বা সেবা ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী বলে, সার্ভিস সেক্টর বলা হয়। এখানে পরিষেবা প্রদান করা হয়। কীরকম পরিষেবা কেন বলছি না একজন কৃষক কৃষিজ ফসল উৎপাদন করেছে, প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেই উৎপাদিত সামগ্রীকে পৌঁছানোর জন্য শিল্প কেন্দ্রে নিয়ে আসার জন্য রাস্তা চাই, যানবাহন চাই। তাহলে যিনি গাড়ি চালাবেন, যিনি বয়ে নিয়ে আসবেন, তিনি তো পরিষেবা দিচ্ছেন, বিনিময়ে অর্থ নেবেন, কিন্তু পরিষেবাটা পাচ্ছি আমরা বলি না যে রাস্তাঘাটে এখন পরিষেবা ভালো নেই, যে গাড়ি ঘোড়া চলছে না। তার মানে কি আমরা ভাড়া দিয়ে গাড়িতে চাপবো, কিন্তু যিনি গাড়ি চালাবেন এই যে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, বাস, ট্রাম, ট্রেন, এই যে এগুলো পরিষেবা, তাই আমরা যেতে পারছি। আবার আমরা দোকানে গেলাম, দোকানে গিয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসছি। তাহলে দোকানদার শিল্প থেকে সেই জিনিসগুলো কালেক্ট করেছেন, যে দোকানে তিনি সাজিয়ে রেখেছেন এবং তিনি রয়েছেন, তবে আমরা কিন্তু সহজেই দোকানে গেলে পেয়ে যাচ্ছি, যেটা আমার দরকার সেটা পাচ্ছি। তাহলে এই দোকানদার এই ব্যবসা যিনি করছেন, যিনি গাড়ি চালাচ্ছেন,
ইনারা কিন্তু পরিষেবা প্রদান করছেন। তাই এই তৃতীয় শ্রেণীর সমস্ত ক্রিয়াকলাপ হচ্ছে পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। আর এগুলো আছে বলেই কিন্তু প্রাইমারি বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিসগুলো গড়ে উঠছে। আবার প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাক্টিভিটিসগুলোর ওপর নির্ভর করে কিন্তু এই পরিষেবা ক্ষেত্র গড়ে উঠেছে। যদি কৃষি না হতো, যদি শিল্প না হতো, তাহলে ব্যবসা বাণিজ্যের কোনো দরকার পড়তো না। আবার ব্যবসা বাণিজ্য ঠিকমতো, মার্কেট ঠিকমতো থাকলে পরে কৃষিজাত সামগ্রী বা শিল্পজাত সামগ্রী কিন্তু বিক্রি হবে। আর সর্বোপরি এগুলো হলে পরে আমরা সহজেই সেই জিনিসগুলো পাবো, অর্থাৎ আমরা আমাদের ভোগ্য ক্ষেত্রে সেগুলোকে ব্যবহার করতে পারবো। এগুলোকে আমরা বলি পরিষেবা ক্ষেত্র, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থাৎ এর উদাহরণ বলতে পারি কি না, পরিবহন ও যোগাযোগ, খুচরো ও পাইকারি ব্যবসা, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম, আমরা অফিসে যাই, আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম সম্পাদন করি, ব্যাংক, বিমা, চিকিৎসা, হসপিটালে যাচ্ছি, ডাক্তার আমাদের দেখছেন, ওষুধ দিচ্ছেন, সুস্থ করছেন, এগুলো কিন্তু সব পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। শিক্ষা ব্যবস্থায় যে আমরা পড়াশুনো করছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, এই প্রতিষ্ঠানগুলো আছে বলে, সেখানে বিভিন্ন শিক্ষকেরা রয়েছেন বলে আমরা সহজে সেই শিক্ষাটা অর্জন করতে পারছি। এর বৈশিষ্ট্যগুলো কি কি না, এই স্তরের কাজ প্রথম ও দ্বিতীয় স্তরের কাজের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ কৃষিজাত সামগ্রী এবং শিল্প উৎপাদন হচ্ছে, এই কৃষি থেকে শিল্পে জিনিসটাকে বয়ে নিয়ে আসার জন্য কী চাই, যোগাযোগ ব্যবস্থা চাই, তাহলে সংযোগ তৈরি করছে। তাহলে এটা একটা উদাহরণ দিলাম। এইভাবে কৃষি এবং শিল্পের মধ্যে সংযোগ সাধন করে এই পরিষেবা ক্ষেত্র। আর কি না, তৃতীয় স্তরের কাজকর্ম অর্থনৈতিক কার্যাবলীর সর্বাধিক সংবেদনশীল অংশ, অর্থাৎ এর মধ্য দিয়েই কিন্তু টোটাল কাজকর্মগুলো কিন্তু নির্ভর করছে। নেক্সট, মানুষের বুদ্ধি ও জ্ঞানের সাহায্যে এই ক্ষেত্র গড়ে ওঠে। এখানে কিন্তু স্কিল চাই। প্রাইমারি অ্যাক্টিভিটিস যেমন অধিকাংশ ক্ষেত্রে অদক্ষ শ্রেণীর কর্মীর দ্বারা অধিকাংশ ক্ষেত্রে সম্পাদিত হবে, পুরোটা হয় না যদিও। সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অনেকটা দক্ষ মানুষের দরকার, কিন্তু যত আমি ওপরের দিকে উঠব তোমরা দেখবে তৃতীয় শ্রেণীর ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু মানুষের বুদ্ধি এবং জ্ঞানের পরিমাণ একটু বেশি প্রয়োজন। নেক্সট কি না, অর্থনৈতিক উন্নতির সর্বোচ্চ স্তরে এই ক্ষেত্রের প্রাধান্য বেশি থাকে। যত ডেভেলপমেন্ট বেশি হবে তত এই তৃতীয় শ্রেণীর কার্যকলাপের পরিমাণ বাড়বে। এই পেশায় যুক্ত কর্মীদের কি বলা হয়, পিঙ্ক কালার ওয়ার্কার, গোলাপি বর্ণের কর্মী বলা হয়। এগুলো মনে রাখবে। প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপকে কি বলা হয়, যারা কাজ করেন, রেড কালার ওয়ার্কার। তারপর দ্বিতীয় শ্রেণীর কর্মীদের বলা হয় ব্লু কালার ওয়ার্কার। এই তৃতীয় শ্রেণীর কর্মীদের বলা হচ্ছে কি না, পিঙ্ক কালার ওয়ার্কার। এবার কি, এই তিনটে প্রধানত প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি, কিন্তু এর পরেও আরও দু ধরনের কাজকর্ম আমরা লক্ষ্য করি। তার মধ্যে কি না, নব্যক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী বা কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা কি না, মানুষের জ্ঞান, মেধা ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে তৃতীয় বা সেবাক্ষেত্রের কাজ যখন আরও উন্নত হয়, মানে এই যে পরিষেবামূলক কাজকর্ম যখন আরও ডেভেলপ করে, তখন তাকে আমরা বলি কি না, কোয়াটারনারি অ্যাক্টিভিটিজ। এর উদাহরণ কি কি না, এর উদাহরণ হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প, এই যে আইটি সেক্টর, এর বড় উদাহরণ। তথ্য আদান প্রদান প্রক্রিয়া, রিয়েল এস্টেট, মিডিয়া, কম্পিউটার ও টেলিযোগাযোগ, এগুলো হচ্ছে কি না এই নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে এই সমস্ত কাজে যে সমস্ত ওয়ার্কার বা কর্মীরা কাজ করেন তাদেরকে বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার বা সাদা বর্ণের কর্মী। এর বৈশিষ্ট্য কি না, এই কাজ অতি আধুনিক কালের ঘটনা এবং ক্রমাগত যত দিন যাচ্ছে, যত আমাদের সভ্যতার উন্নতি ঘটছে, তত এই ধরনের অ্যাক্টিভিটিস ক্রমাগত বেড়ে চলেছে। আর কি না, অতি উন্নত এবং শিক্ষিত মেধাযুক্ত কর্মী এই পেশার জন্য প্রয়োজন। এখানে খুব উচ্চ মেধা সম্পন্ন
কর্মীদেরকে নিযুক্ত করা হয়। কায়িক শ্রমের গুরুত্ব এখানে একেবারেই নেই। এখানে শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রমের প্রভাব বেশি। এখানে মেন্টাল ওয়ার্কার চাই, এখানে খুব দৈহিক শ্রমের মানুষ দরকার নেই। আর কি না, উন্নত দেশগুলোতে এই ধরনের কাজকর্মের প্রভাব ক্রমাগত বেড়ে চলেছে। যত দেশ উন্নত হবে ততই নব্য, অতিনব্য, এরপরে আমরা অতিনব্য পড়ব, এই ধরনের অ্যাক্টিভিটার বা অ্যাক্টিভিটিজের পরিমাণ বাড়বে। এরপরে কি না, লাস্ট অতিনব্য বা অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলী বা কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ। এটা কি না, কোয়ার্টানারি কাজেরও ঊর্ধ্বে যে আরও উন্নত অত্যাধুনিক কাজের বিস্তার ঘটে তাকে কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ বলে। প্রকৃতপক্ষে প্রাথমিক বা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ ক্ষেত্রের নীতি নির্ধারণকারী হিসাবে এই ধরনের অ্যাক্টিভিটিজের ভূমিকা রয়েছে। উদাহরণ কি না, সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সরকারি ব্যক্তিবর্গ বা আমলা, এই যে এক্সিকিউটিভ অফিসার, এই আমলা বা কোনো কর্পোরেট জগতের নীতি গ্রহণকারী ব্যক্তিবর্গ, ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ অফিসার, অথবা গবেষণা সংস্থার সাথে যুক্ত মানুষ, বিজ্ঞানী, ইনাদেরকে কি বলা হয় না, কুইনারি অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত কর্মী। এদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। এরা নীতি নির্ধারণ করেন যে কোনো ধরনের, আজকে কৃষি হোক, শিল্প হোক, পরিষেবা হোক, যা কিছু প্ল্যানিং নেওয়া হবে, কোনো একটা জায়গাতে কিন্তু সেই পরিকল্পনাটা গ্রহণ করা হবে, তারপরে সেখানে প্রযুক্তির নিয়োগ করে তাকে বাস্তবায়নের রূপ দেওয়া হবে, সেটা পরের প্রশ্ন। এই যে নীতি নির্ধারণ, কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, কতদিন সময় লাগবে, তার জন্য কত অর্থ বিনিয়োগ করতে হবে, আলটিমেট এর দ্বারা মানুষ কত বেশি পরিমাণ মানুষ উপকৃত হবে, এগুলো কিন্তু নীতি নির্ধারকদের ব্যাপার। আর এই ধরনের কাজে যারা যুক্ত থাকেন তাদের ক্ষুরধার বুদ্ধি থাকতে হবে এবং উন্নত ধরনের চিন্তাভাবনা থাকতে হবে। তাই এদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলা হয় এবং এই কাজে যুক্ত কর্মীদের গোল্ড কালার ওয়ার্কার বলা হয়। তাহলে বোঝা গেল। তাহলে আবারও বলি, আমরা প্রধানত আমাদের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি রয়েছে আমরা 5 ভাগে ভাগ করলাম। প্রাইমারি অ্যাক্টিভিটিজ, একেবারে কৃষি, পশুপালন বা অরণ্য সম্পদ আহরণ, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো। সেকেন্ডারি অ্যাক্টিভিটিজ, দ্বিতীয় শ্রেণীর কাজকর্ম, অর্থাৎ সমস্ত ধরনের ছোট বড় মাঝারি শিল্প বা ইন্ডাস্ট্রিগুলো। তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সমস্ত পরিষেবা ক্ষেত্র, পরিবহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক কাজকর্ম, শিক্ষাদান, স্বাস্থ্য পরিষেবা, এগুলোকে আমরা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলবো। চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কোয়ার্টানারি অ্যাক্টিভিটিজ কোনগুলো না, বিভিন্ন ধরনের আইটি সেক্টর, তথ্য প্রযুক্তি কেন্দ্র এগুলো। আর পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক বা অত্যাধুনিক অর্থনৈতিক কাজকর্ম বা অতিনব্য, যাকে আমরা কুইনারি অ্যাক্টিভিটিজ বলি, এটা হচ্ছে গবেষক, এক্সিকিউটিভ লেভেলের সমস্ত ধরনের কাজকর্মকে যারা নীতি নির্ধারণ করেন তাদেরকেই, সেই ধরনের কাজগুলোকে আমরা বলবো না অতিনব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলা হয়। আর এখানে মনে রাখবে, এই যে প্রাইমারি অ্যাক্টিভিটিজদের বলা হয় কি না রেড কালার ওয়ার্কার, সেকেন্ডারি অ্যাক্টিভিটিদের বলা হয় ব্লু কালার ওয়ার্কার, টার্সিয়ারি অ্যাক্টিভিটিদের বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার, কোয়ার্টানারি অ্যাক্টিভিটরদের বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার এবং কুইনারি অ্যাক্টিভিটরদের বলা হয় গোল্ড কালার ওয়ার্কার। এগুলো মনে রাখবে। এছাড়াও আরও কতকগুলো আছে কি না ইয়েলো কালার ওয়ার্কার, যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, যেমন ফটোগ্রাফার, চিত্র পরিচালক, এদেরকে কি বলে না ইয়েলো কালার ওয়ার্কার। এবং গ্রিন কালার ওয়ার্কার, যারা সামরিক ক্ষেত্রে যুক্ত মানুষদের কি বলা হয় গ্রিন কালার ওয়ার্কার। আর আরেক ধরনের ওয়ার্কার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়ার্কার, যারা প্রাইমারি অ্যাক্টিভিটি যে কেবলমাত্র খনিজ সম্পদ আহরণের সাথে যুক্ত, কয়লা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, তাদেরকে আমরা বলি কি না ব্ল্যাক কালার ওয়ার্কার। মোটামুটি তোমরা এগুলো এবার বই থেকে পড়বে, এটা ধারণা আমরা পেলাম
প্রত্যেকটি ইকোনমিক অ্যাক্টিভিটিজের সাথে কারা কারা যুক্ত রয়েছেন, তাদেরকে কি বলা হয় এবং তার বৈশিষ্ট্য কী, এগুলোই হলো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিজ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার ক্লাসগুলো শুনছো এবং নানান প্রশ্ন আমাকে করছো, ভেরি গুড, খুব ভালো, তোমরা এভাবে শুনতে থাকো। তবে আরও ভালোভাবে শোনার জন্য তোমরা ফিট্রন বুম প্রো ওয়্যার্ড হেডফোন ব্যবহার করতে পারো, তাহলে আরও ভালো করে শুনতে পাবে, ক্লাসগুলো বুঝতে পারবে। তোমরা ডেসক্রিপশানে এর লিঙ্ক দেখো।